আমাদের বাংলাদেশে কিংবা পৃথিবীতে বেশিরভাগ মানুষই রাশি নিয়ে যা জানে সেগুলো হচ্ছে পুরোটাই ভুল বলা যায়। তো পত্রিকা থেকে আপনারা যে তারিখ দিয়ে রাশি বের করেছেন নিজেদের, ওইটাও ভুল পদ্ধতি, ভুল। আহ তো আজকে হচ্ছে আমি সঠিক নিয়মে কিভাবে রাশি বের করতে হয় বা রাশি বলতে আসলে কি বোঝায়, রাশির প্রকারভেদ কি কি, ঠিক আছে? তারপরে বার্থ চার্ট কিভাবে গঠন করা হয়, এই জিনিসগুলো বলবো। একই সাথে আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে মানুষ মনে করে পৃথিবীতে মনে হয় 12 প্রকারের মানুষই আছে। যেহেতু 12টা রাশি, সেহেতু মানুষও সম্ভবত 12 প্রকারের। তো এই ধারণাটাও ভুল। কারণ পৃথিবীতে যত সংখ্যক মানুষ আসতে পারে অ্যাস্ট্রোলজির হিসাব অনুযায়ী, যত প্রকারের মানুষ আরকি আসা সম্ভব, তত মানুষের মানে সেই প্রকারভেদের মধ্যে দেখা যাচ্ছে 10% ও এখনো আসে নাই। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। মানে অ্যাস্ট্রোলজির চার্ট অনুযায়ী যত প্রকারের মানুষ বানানো সম্ভব, তার 10% ও মনে হয় বেশি বলে ফেলছি আমি। হয়তো 1-2% ও এখনো আসছে কিনা সন্দেহ। পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত। ঠিক আছে? তো এটা কিভাবে সেটাও ব্যাখ্যা করে বলব। তো আশা করি সঙ্গে থাকবেন। তো পুরো বিষয়টা বোঝানোর জন্য আমাদের মানে বেসিক ক্লিয়ার করার জন্য আমাদের শুরুতে কিছু বিষয় জেনে রাখা প্রয়োজন। প্রথমে আমি যেটা কভার করব সেটা হচ্ছে গ্রহের সংখ্যা, গ্রহ। তো বৈদিক অ্যাস্ট্রোলজিতে আমি হচ্ছে বৈদিক অ্যাস্ট্রোলজিকেই প্রেফার করি। তো আমি সবকিছু বৈদিক অ্যাস্ট্রোলজির হিসাবেই বলবো। বৈদিক অ্যাস্ট্রোলজিতে হচ্ছে আপনার 9টা গ্রহ ধরা হয়। এখানে ইউরেনাস, নেপচুন, প্লুটো এগুলোকে ধরা হয় না। কেন? কারণ এগুলো পৃথিবী থেকে দেখা যায় না। তো এজন্য এগুলোকে ধরা হয় না। তো সেই 9টা গ্রহ হলো সূর্য, চন্দ্র, বুধ, শুক্র, মঙ্গল, শনি, বৃহস্পতি আর রাহু এবং কেতু। তো এদের মধ্যে রাহু আর কেতু হচ্ছে ছায়া গ্রহ, এরা ফিজিক্যাল গ্রহ না। এরা হচ্ছে চন্দ্রের নর্থ নোড এবং সাউথ নোড। মানে পৃথিবী, চন্দ্র এবং সূর্যের অ্যালাইনমেন্ট একটা নির্দিষ্ট পজিশনে গেলে ওই নর্থ নোড আর সাউথ নোড যখন হচ্ছে আপনার একটা প্লেনে একই সমতল বরাবর অ্যালাইন্ড হয়, তখন হচ্ছে সূর্যগ্রহণ হয়। ঠিক আছে? তো ওই ওই যে যে বিন্দুটা, ওই পয়েন্টটা, ওইটাও কিন্তু সূর্যকে একটা নির্দিষ্ট অক্ষ বরাবর আহ ই করে ঘোরে আর কি, প্রদক্ষিণ করে। তো কাজেই ওই দুটো বিন্দুকে, যদিও ওদের কোনো ফিজিক্যাল ইয়ে নাই, অবয়ব নাই, কিন্তু যেহেতু দুটো বিন্দু ঘোরে এবং তাদের অ্যালাইনমেন্টের ফলে হচ্ছে হয়, সূর্যগ্রহণ হয়। এই জন্য ওই দুটো বিন্দুকেও প্রাচীনকালে গ্রহ হিসেবে, ছায়া গ্রহ হিসেবে বিবেচনা করা হতো। একটাকে হচ্ছে রাহু বলা হয়, আরেকটাকে কেতু বলা হয়। ছায়া গ্রহ বলা হয় এদেরকে। তো এই হচ্ছে আমাদের 9টা গ্রহ। এরপরে আসি কনস্টেলেশন নিয়ে। কনস্টেলেশন মানে হচ্ছে তারাদের গুচ্ছ। তো কিছু সংখ্যক তারা একটা গুচ্ছ আকারে থাকে। ঠিক আছে? কয়েকটা তারা মিলে একটা গুচ্ছ তৈরি করে একসঙ্গে থাকে। তো ওই তারাদের ওই গুচ্ছটা সবসময় একই সাথে ভ্রমণ করে ওরা। একই সাথে ওরা সূর্যকে প্রদক্ষিণ করে নির্দিষ্ট একটা অক্ষ বরাবর, নির্দিষ্ট সময় মেইনটেইন করে। ঠিক আছে? এক পিরিয়ডিক মুভমেন্ট আরকি ওরা উম পালন করে। তো ওই যে তারাগুচ্ছ, ওই তারাগুচ্ছকে বলা হয় কনস্টেলেশন। তো এরকম প্রায় 88টা তারাগুচ্ছ আছে, কনস্টেলেশন আছে। সেই 88টার মধ্যে 12টা হচ্ছে কনস্টেলেশনকে বৈদিক অ্যাস্ট্রোলজিতে গণ্য করা হয় বা যেকোনো অ্যাস্ট্রোলজিতে গণ্য করা হয়। 12টা ইয়েকে, যেটাকে আমরা হচ্ছে জোডিয়াক বলি। জোডিয়াক আপনারা নাম শুনে থাকবেন, জোডিয়াক সাইন। তো জোডিয়াক ওই 12টা যে আমরা রাশি বলি, 12টা রাশি মানে হচ্ছে ওই 12টা তারাগুচ্ছ বা জোডিয়াক সাইন। ঠিক আছে? যেমন অ্যারিস, টরাস, জেমিনাই, ক্যান্সার, লিও, ভার্গো, এই যে লিব্রা, এই যে যে 12টা নাম জোডিয়াক সাইন, এরাই হচ্ছে 12টা তারার গুচ্ছ। অর্থাৎ কিছু তারার গুচ্ছ মিলে উম মানে অ্যারিসের মতো একটু মেষ আকৃতির দেখা যাচ্ছে আপনার। আহ, মনে হয়েছে প্রাচীন আমলের লোকদের কাছে, তো ওরা ওইটাকে অ্যারিস নাম দিয়ে দিছে। হ্যাঁ। তারপরে কিছু তারার গুচ্ছকে ওই যে মানে কাল্পনিক রেখা টেনে ওদের কাছে মনে হয়েছে ওটা আহ তুলা দণ্ডের মতো দেখা যাচ্ছে। তো কাজে ওটাকে লিব্রা নাম দিয়ে দিছে বা তুলা রাশি। আবার ওরকম কিছু মানে নিজেদের একটা আকৃতি ওরা কল্পনা করে নিছে, রেখা কাল্পনিক রেখা টেনে ওই তারাগুলো। তো এই যে যে কনস্টেলেশন, তো এর মধ্যে এই 12টা কনস্টেলেশনই সূর্যকে প্রদক্ষিণ করে, এজন্য এই 12টাকে কনসিডার করা হয়। ঠিক আছে? তাহলে আমরা জানলাম গ্রহ হচ্ছে 9টা, কনস্টেলেশন 12টা, মানে 12টা সাইন আর কি, জোডিয়াক সাইন। আর এর বাইরে আরো 27টা তারা আছে। তো 27টা নক্ষত্র, যেমন আপনার রোহিণী, ভাদ্রা, তারপরে পৌষা, মাঘা, এরকম 27টা নক্ষত্র আছে। তো ওই নক্ষত্রগুলোকেও আপনার কনসিডার করা হয় বৈদিক অ্যাস্ট্রোলজিতে, যার কারণে বৈদিক অ্যাস্ট্রোলজি খুব জটিল হয়ে দাঁড়াইছে। তো সেই 27টা তারা যেমন দেখা যাচ্ছে এরকম বলে যে
চন্দ্র রোহিণী নক্ষত্রে আছে, ঠিক আছে? আবার ওই নক্ষত্রগুলোর ফেজও কাউন্ট করে, যে নক্ষত্রগুলোর প্রথম ফেজ নাকি দ্বিতীয় ফেজ নাকি তৃতীয় ফেজ, এরকম ফেজও কাউন্ট করে। তো এরকম সূক্ষ্ম সূক্ষ্ম বিচার আছে, ঠিক আছে? তো তাহলে আমাদের গ্রহ গেল, কনস্টেলেশন গেল এবং তারা গেল। এবারে আসি রাশির প্রকারভেদ নিয়ে। তো রাশি হচ্ছে ৩ প্রকার। একটা হলো লগ্ন রাশি, আরেকটা হচ্ছে চন্দ্র রাশি, আরেকটা হচ্ছে উম সূর্য রাশি। তো লগ্ন রাশিকে ইংরেজিতে বলা হয় অ্যাসেন্ডেন্ট অথবা রাইজিং সাইন। তো বৈদিক অ্যাস্ট্রোলজিতে মেইনলি হচ্ছে লগ্ন রাশিটাই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই লগ্ন রাশি দিয়েই আপনার প্রেডিকশন অ্যাকুরেট হয়। লগ্ন রাশি দিয়ে প্রেডিকশনটা একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে মিলে যায় যদি আপনি ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে দেখান। এবং আপনার টাইমটা যদি অ্যাকুরেট থাকে, আপনি যত অ্যাকুরেট সময় দিতে পারবেন অ্যাকুরেট প্রেডিকশন পাবেন, ঠিক আছে? আর এরপরে আসে চন্দ্র রাশি। চন্দ্র রাশি হচ্ছে এটাকেও এটাকে সাইন বলা হয়। এটা মানে হচ্ছে চন্দ্র কোন ঘরে ছিল, মানে আপনার জন্মের সময় চন্দ্র যেই সাইনে ছিল সেটা হলো আপনার চন্দ্র রাশি। আচ্ছা, আমি সংজ্ঞাটা একটু পরে বলি। আর সূর্য রাশি বলা হয় হচ্ছে উম, সূর্য রাশিটা মেইনলি ওই যে ওয়েস্টার্ন যে মেথড, ওইটা হচ্ছে সূর্য রাশি। আর আপনারা পত্রিকা থেকে যে রাশিটা বের করেন জন্ম তারিখ অনুযায়ী, সেটা হচ্ছে সূর্য রাশি বের করেন মূলত। তো এবার আমি একটু এগুলোর বিস্তারিত সংজ্ঞাটা বলি। তো অ্যাসেন্ডেন্ট বা লগ্ন রাশি যেটা হচ্ছে মূল, ওইটা বের করতে গেলে আপনাকে জন্মের টাইম জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনার জন্মের সময় জানতে হবে এবং জন্মের স্থানও জানতে হবে। কেন? কারণ অ্যাসেন্ডেন্ট হচ্ছে আপনি যখন জন্ম নিয়েছেন তখন আপনি আপনাকে কেন্দ্র করে আপনি জন্ম যখন নিচ্ছেন তখন আপনার ঠিক পূর্ব দিকে ইস্টার্ন হরাইজনে যেই সাইনটা উদিত হয়েছিল ১২টা সাইনের মধ্যে, ওই যে অ্যারিস, টরাস, যে তারাগুচ্ছ আর কি, কনস্টেলেশন, ওই ১২টা সাইন তো সূর্যকে নির্দিষ্ট অক্ষ বরাবর প্রদক্ষিণ করে। তো দিনে হচ্ছে ২৪ ঘন্টা, ঠিক আছে? এই ২৪ ঘন্টায় ১২টা সাইনই এক পাক ঘুরে আসে। হ্যাঁ, এক পাক ঘুরে আসে হচ্ছে ইস্টার্ন হরাইজন অনুযায়ী। মানে ইস্টার্ন হরাইজনের দিকে তাকাইলে আর কি ২ ঘন্টা এক একটা রাশি থাকে, ২ ঘন্টা পরে পরের রাশিটা চলে আসে। তো ইস্টার্ন হরাইজন বরাবর আপনি যখন জন্ম নিচ্ছেন তখন আপনার ওই ইস্টার্ন হরাইজন বরাবর যেই সাইনটা, মানে যে রাশিটা উঠে থাকবে ওইটা হচ্ছে আপনার লগ্ন। তো এটা টাইম জানা কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে মাত্র ২ ঘন্টা থাকে একটা রাশি ইস্টার্ন হরাইজনে। তো আপনি দেখা যাচ্ছে দুপুর ২টার দিকে জন্ম নিছেন, তখন আপনার যে রাশি হবে আহ তার ২ ঘন্টা পরে কিন্তু অন্য একটা রাশি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে একদিনেই ১২টা রাশি পরিভ্রমণ করে। এজন্য আপনার জন্মের টাইম জানা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া জন্মের টাইম আরো নানা কারণে গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনাকে নবাংশ বের করতে হয়, আরো অনেক দশমাংশ আছে, অনেক কিছু আছে, ষষ্ঠাংশ আছে। তো ওগুলা হচ্ছে যত অ্যাকুরেট টাইম হয় প্রেডিকশনটা তত অ্যাকুরেট হয়, ঠিক আছে? তো আর চন্দ্র রাশি হচ্ছে আপনি যখন জন্ম নিয়েছিলেন তখন চন্দ্র আপনার যেই সাইনে ছিল সেটা হলো আপনার চন্দ্র রাশি। আর সূর্য রাশি হচ্ছে আপনি যখন জন্ম নিয়েছিলেন তখন সূর্যটা যেই সাইনে ছিল সেটা হলো আপনার সূর্য রাশি। তো লগ্ন রাশি দিয়ে বোঝায়, লগ্ন রাশি মানে অ্যাসেন্ডেন্ট দিয়ে বোঝায় হচ্ছে আপনাকে মানুষজন কিভাবে দেখছে, আপনার পার্সোনালিটিকে মানুষজনের কাছে কেমন মনে হচ্ছে, মানুষজন কিভাবে দেখছে, সেটা হচ্ছে লগ্ন। এবং ওই লগ্ন দিয়েই আপনার সমস্ত প্রেডিকশন করা হয়। আর চন্দ্র রাশি হচ্ছে জেনারেলি আপনার মানসিক অবস্থা কিছুটা বোঝায়। মানে চন্দ্র হচ্ছে আমাদের মনকে নির্দেশ করে চন্দ্র। তো আপনার মেন্টাল অবস্থা আর কি, বা আপনার মননশীলতা কেমন, ওই জিনিসটা চন্দ্র রাশি দিয়ে বোঝা যায়। তো কলকাতার অ্যাস্ট্রোলজার যারা বা বাংলাদেশের যারা অ্যাস্ট্রোলজার তারা হচ্ছে চন্দ্র রাশিকে গুরুত্ব দেয়। হ্যাঁ, কারণ এরা বলে যে মানুষের মন যেরকম মানুষ তো সেগুলোই করবে। কিন্তু আমি খেয়াল করে দেখেছি, এবং আরো বড় বড় যারা অ্যাস্ট্রোলজার আছে তারা হচ্ছে চন্দ্র রাশি দিয়ে প্রেডিকশন করে না, কারণ চন্দ্র রাশি দিয়ে মেলে না। কারণ সবসময় মন যা চায় সেটা তো মানুষ করে না, বা মানুষ কি সবসময় তার মন অনুযায়ী চলতে পারে? চলে না। তো এই জন্য হচ্ছে চন্দ্র রাশি দিয়ে, এই যে কলকাতার যত অ্যাস্ট্রোলজার আছে সবাইকে দেখি আমি চন্দ্র রাশি দিয়ে প্রেডিকশন করে, বাট আমার ওইটা একদমই অ্যাকুরেট মনে হয় না। আচ্ছা, আর সূর্য হচ্ছে সূর্য রাশি দিয়ে মোটামুটি সূর্যকে বলা হয় আত্মা, আত্মা আর কি। হ্যাঁ, চন্দ্র যেরকম মনকে ডিনোট করে, সূর্য হচ্ছে আত্মাকে ডিনোট করে। তো কাজে দেখেন ওইটা কিন্তু খুব বেশি হয়ে যায়, মানে আরো বেশি উম সাধারণ হয়ে যাচ্ছে আর কি, জিনিসটা জেনারেলাইজড হয়ে যাচ্ছে আরো বেশি।
তো কাজেই সূর্য রাশি দিয়েও আপনার প্রেডিকশন হয় না, তবে সূর্য রাশি দিয়ে কিছুটা বৈশিষ্ট্য বোঝা যায় কিছুটা, যেমন আপনার লগ্ন তিনটা রাশি দিয়ে, মানে তিনটাই মূলত হচ্ছে বৈশিষ্ট্য নিরূপণ করার জন্য তিনটাই প্রয়োজন আছে, বোঝা যায় যে মেন্টালিটি কোন দিকে ঝোঁক আছে, বা সূর্য দিয়েও বোঝা যায়। যেমন আমার সূর্য রাশি হচ্ছে পাইসেস, তো পাইসেসরা হচ্ছে খুব টাইপের হয়, ইমাজিনারি ওয়ার্ল্ডে এরা হচ্ছে সারাক্ষণ থাকে আর কি, হ্যাঁ, কল্পনা বিলাসী হয় খুব। তো ওই ঝোঁকটা আমার মধ্যে আছে আর কি, আমি বুঝতে পারি ওইটা। তো এই হচ্ছে আপনার অবস্থা। তো এই হচ্ছে তিনটা রাশি, তিনটা প্রকার। তো এই ক্ষেত্রে আপনাকে লগ্ন রাশিটাই হচ্ছে কাউন্ট করতে হবে, লগ্ন রাশি অনুযায়ী প্রেডিকশন ঠিক মতো হয়। এবার আসি বার্থ চার্ট নিয়ে। তো বার্থ চার্ট হচ্ছে যখন আপনি জন্ম নিয়েছিলেন তখন আপনাকে কেন্দ্র করে আকাশের যে অবস্থান, ঠিক আছে, আকাশের দিকে যখন আমরা তাকাই তখন একটা বৃত্ত দেখতে পাই আর কি, বৃত্তাকার। ঠিক আছে, তো ওই একটা বৃত্তের কয়টা ডিগ্রি থাকে, কত ডিগ্রি থাকে, একটা বৃত্তের 360 ডিগ্রি থাকে। তো ওই 360কে 12 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি হয় আর কি। ঠিক আছে, প্রত্যেকটা ভাগে 30 ডিগ্রি করে পড়ে। তো পুরো আকাশটাকে 12টা ভাগে ভাগ করা হয়, 12টা ভাগে ভাগ করে 12টা হাউস, 12টা ঘর নাম দেওয়া হয়, সমান ভাগে ভাগ করে। এরপরে হচ্ছে ওই মনে করেন যে 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর, এরকম আর কি নাম দেওয়া হয়। তো দেখা যাচ্ছে যে 12 ভাগ করার পরে আপনি যখন জন্ম নিচ্ছেন তখন সূর্যটা কোন ঘরে পড়তেছে, চন্দ্রটা কোন ঘরে পড়তেছে, বুধ কোন ঘরে পড়তেছে, এই জিনিসগুলো হচ্ছে বের করা হয়। ঠিক আছে, মানে বার্থ চার্টে এইগুলো লিখে রাখা হয়। এরপরে এছাড়া ওই যে শুধু গ্রহ না, সাইনটাও খুব ইম্পর্ট্যান্ট। যেমন ধরেন আপনি যখন জন্ম নিচ্ছেন তখন আমার নিজের যেরকম স্যাজিটেরিয়াস আমার লগ্ন রাশি, তো আমি যখন জন্ম নিচ্ছিলাম তখন হচ্ছে আকাশের ইস্টার্ন হরাইজনে স্যাজিটেরিয়াস সাইন ছিল, এজন্য আমার জন্ম হচ্ছে লগ্ন হচ্ছে স্যাজিটেরিয়াস। এখন ওই স্যাজিটেরিয়াস মানে হচ্ছে 9 নম্বর রাশি, তাহলে 9 নম্বর রাশি আমার 1 নম্বর ঘরে চলে আসবে। ঠিক আছে, এরপরে 2 নম্বর ঘরে চলে আসবে 10 নম্বর রাশি, এভাবে করে 3 নম্বর ঘরে 11 নম্বর রাশি, 4 নম্বর ঘরে 12 নম্বর রাশি, 5 নম্বর ঘরে আবার 1 নম্বর রাশি, মানে যেহেতু রাশি 12টা, এইভাবে করে প্রত্যেকটা ঘরে কোন রাশি বসবে সেটাও কিন্তু আপনার লগ্নের উপরে ডিসাইড হয়ে যাচ্ছে। তো এবং কোন গ্রহ কোন ঘরে বসতেছে সেটাও হচ্ছে আপনার ওই বার্থ চার্ট থেকে দেখা যায়। ঠিক আছে, এরপরে আরো আছে যে কোন গ্রহ কত ডিগ্রি নিয়ে বসতেছে এবং আপনার নিজের লগ্নটা কত ডিগ্রি। যেমন ধরেন এখন হচ্ছে স্যাজিটেরিয়াস লগ্ন শুরু হয়েছে মনে করেন রাত 12টার দিকে। ঠিক আছে, রাত 12টার দিকে স্যাজিটেরিয়াস লগ্ন শুরু হলো, তাহলে একটা লগ্ন থাকে হচ্ছে 2 ঘন্টা, 12টা থেকে একটা থেকে 2টা, তাহলে রাত 2টা পর্যন্ত স্যাজিটেরিয়াস লগ্ন থাকবে, রাত 12টা থেকে রাত 2টা পর্যন্ত। এখন কেউ যদি 12টা 1 মিনিটে জন্ম নেয় তখন তার লগ্নটা থাকবে 0 পয়েন্ট সামথিং ডিগ্রিতে। আবার কেউ যদি 1টার দিকে জন্ম নেয় তখন তার লগ্ন থাকবে 15 ডিগ্রিতে। আবার কেউ যদি একদম 2টার আগে আগে জন্ম নেয় তখন তার লগ্ন থাকবে 29 ডিগ্রিতে। এরকম লগ্নগুলো হচ্ছে নির্দিষ্ট ডিগ্রি থাকে লগ্নের, আবার গ্রহগুলোরও ডিগ্রি থাকে। এই ডিগ্রিগুলো কাউন্ট করতে হয়, যে আপনি যদি একদম শুরুর দিকে জন্ম নেন তখন ওই রাশির প্রভাবটা আপনার মধ্যে যেই রকম ভাবে আসবে, আপনি মাঝামাঝি জন্ম নিলে আরেক রকম প্রভাব পাবেন আপনি, আবার আপনি যদি শেষের দিকে জন্ম নেন তখন আবার আরেক রকম প্রভাব পাবেন। ঠিক আছে, আবার গ্রহগুলো আহ মনে করেন যে আপনার চার্টে মঙ্গল বা সূর্য যদি 4 ডিগ্রিতে থাকে তখন সূর্যের যে প্রভাবটা আপনার লাইফে, মানে প্রভাব বলতে আপনি এরকম ভাবে ভেবে নিয়েন না যে সূর্য আপনাকে প্রভাব দিচ্ছে, জাস্ট কথার কথা আর কি। তো 4 ডিগ্রিতে থাকলে সূর্যের যেই প্রভাবটা আপনার লাইফে আসবে, ওই সূর্য যদি 29 ডিগ্রিতে থাকে তখন কিন্তু ওই প্রভাবটা আসবে না। তো কাজেই ডিগ্রিটা খুব ইম্পর্টেন্ট। ডিগ্রি তো ইম্পর্টেন্ট হলোই, এরপরে ওই যে নক্ষত্রের কথা বলছিলাম, 27টা নক্ষত্র, দেখা যাচ্ছে যে সূর্য এখন কোন নক্ষত্রে আছে ওইটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং ওই নক্ষত্রের কত নম্বর ফেজে আছে, 1 নম্বর, 2 নম্বর নাকি 3 নম্বর, কিছু কিছু নক্ষত্রের আবার 4টা ফেজ থাকে। তো এই প্রত্যেকটা জিনিস
হচ্ছে কাউন্ট করতে হয়। আমি বলছিলাম যে অ্যাস্ট্রোলজি হচ্ছে ভীষণ জটিল একটা সায়েন্স, ভীষণ জটিল। গণনা করা খুব জটিল। তো আগে তো হাতে কলমে গণনা করতো, এখন হচ্ছে অটোমেটিক জেনারেট হয়ে যায় এসে সফটওয়্যারে। জন্ম তারিখ সময় টময় সবকিছু দিয়ে দিলে অটোমেটিক আপনার বার্থ চার্ট, কোন গ্রহ কত ডিগ্রিতে আছে, এগুলো হচ্ছে সবকিছু অটো জেনারেট হয়ে যায়। কিন্তু প্রাচীন আমলে, আজ থেকে কয়েক হাজার বছর আগে, মানুষজন এগুলো হিসাব করে করে, অঙ্ক করে করে, গণিত করে করে বের করতো। তো ওই সময় মানুষজন এত অ্যাডভান্স ছিল যে কল্পনা করতে পারবো না আমরা। তো যাই হোক, তো এই যে যে রাশিগুলা বললাম 12টা রাশি, তারপর হচ্ছে 12টা ঘর বললাম। তো প্রত্যেকটা ঘরের বৈশিষ্ট্য থাকে, যে 1 নম্বর ঘর দিয়ে কি বোঝায়, 2 নম্বর ঘর। 1 নম্বর ঘর দিয়ে আপনার নিজের পার্সোনালিটি, মানুষ আপনাকে কিভাবে দেখতেছে সেটা বোঝায়, আপনার নিজের আত্মশক্তি, ঠিক আছে, এইগুলা বোঝায়। 2 নম্বর ঘর দিয়ে বোঝায় হচ্ছে আপনার জমানো সম্পদ, কুটুম্ব, মুখের ভাষা, এরকম মানে এক একটা ঘর অনেক কিছু ডিনোট করে। তো আপনি যখন জন্ম নিচ্ছেন তখন কোন গ্রহ কোন ঘরে অবস্থিত, সেটা অনুযায়ী হচ্ছে আপনার বৈশিষ্ট্যে চেঞ্জ আসবে। হ্যাঁ, তো মানুষ মনে করে যে শুধু 12টা রাশি মানে 12 প্রকারের মানুষ, বিষয়টা তা না। মনে করেন আমিও স্যাজিটেরিয়াস, আরো একজনও স্যাজিটেরিয়াস, কিন্তু আমার স্যাজিটেরিয়াস রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। এখন আমার ক্ষেত্রে বৃহস্পতি যদি 7 নম্বর ঘরে থাকে, তাহলে আমার উপরে বৃহস্পতির যে প্রভাবটা আসবে, আরেকজন স্যাজিটেরিয়াসের বৃহস্পতি যদি 9 নম্বর বা 11-12 নম্বর ঘরে থাকে, অন্যরকম একটা প্রভাব সে পাবে, ঠিক আছে। আবার মঙ্গল আমার ঘরে যেখানে আছে তার ঘরে তো সেখানে থাকবে না। তো এরকম মানে রাশি একই হলেও, রাশি এক হলে দেখা যাচ্ছে কিছু কোর বৈশিষ্ট্য থাকে, ওই কোর বৈশিষ্ট্যগুলো সিমিলারিটি থাকে, কিন্তু সেখানেও চেঞ্জ চলে আসে গ্রহ নক্ষত্রের পজিশন অনুযায়ী, তারপরে ডিগ্রি অনুযায়ী, এগুলো সবকিছু অনুযায়ী হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে স্বতন্ত্রতা চলে আসে, চেঞ্জ চলে আসে। আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে রেট্রো। যে কোনো গ্রহ যদি বিপরীত, আচ্ছা রেট্রো বুঝাইতে গেলে এখন অনেক দেরি হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে, ওটা বাদ দেই। তো অনেক হিসাব নিকাশ আছে। তো এই জন্য এই যে যে আপনার 12টা রাশি, 12টা ঘর, তারপরে হচ্ছে 9টা গ্রহ এবং 27টা তারা, এই সব কিছু, ওই যে আপনার আমরা হায়ার ম্যাথে বিন্যাস সমাবেশের যে অঙ্ক করছি, ওই বিন্যাস সমাবেশ অনুযায়ী আপনি এই সবকিছু দিয়ে যদি আপনি জেনারেট করেন, তাহলে আপনার যত পদের মানুষ বের হওয়া সম্ভব দুনিয়ায়, সেটা মানে বিশাল বড় একটা নাম্বার হয়ে দাঁড়ায়। আপনারা জানেন যে সে বিন্যাস সমাবেশে মানে যে আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, হায়ার ম্যাথ করছেন, তারা এটা জানেন। বিন্যাস সমাবেশে হচ্ছে কত বড় বড় এক একটা ডিজিট পাওয়া যায়। জাস্ট অল্প দেখা যাচ্ছে যে 4000 মানুষকে আহ 300টা সিটে কত উপায়ে বিন্যস্ত করা যায়, ঠিক আছে। এইটা কিন্তু বিশাল বড় একটা নাম্বার বের হবে। তো এখানে চিন্তা করে দেখেন, 12টা ঘর, 12টা রাশি, 9টা গ্রহ, 27টা তারা, এবং তাদের মধ্যে আবার ডিগ্রির হিসাব আছে, অনেক হিসাব আছে। তো এইগুলোকে কতভাবে বিন্যস্ত করা যাবে, কতভাবে, সেটা অকল্পনীয়, মানে অকল্পনীয় একটা নাম্বার দাঁড়াবে। তো ওই সংখ্যক মানুষ ওর 1% পৃথিবীতে আসছে কিনা সন্দেহ এখনো। তো এত প্রকার ইন্ডিভিজুয়াল মানুষ হওয়া সম্ভব। যাই হোক, এখন আমি আমার এই ভিডিওটা হচ্ছে অ্যাস্ট্রোলজিকে ডিফেন্ড করা না, আমি জাস্ট কিছু সিম্পল বিষয় আর কি বুঝাই দিলাম। তো রাশি, যারা পত্রিকা দেখে রাশি বের করেন তারা হচ্ছে ভুলে যান, পত্রিকার সিস্টেম ভুলে যান। আপনাকে লগ্ন বের করতে হবে, অ্যাসেন্ডেন্ট, রাইজিং সাইন, ঠিক আছে, ওইটা বের করতে হবে, ওইটা অনুযায়ী প্রেডিকশন করতে হবে। এবং আপনার মধ্যে আপনার লগ্নের বৈশিষ্ট্যটাই বেশিরভাগ থাকবে, কিছুটা চন্দ্রের বৈশিষ্ট্যও থাকবে, মানে আপনার চন্দ্র কোন সাইনে আছে ওই বৈশিষ্ট্যটাও কিছুটা থাকবে। আবার সূর্য কোন ঘরে আছে সেটাও কিছুটা থাকে, কোন সাইনে আছে সেই বৈশিষ্ট্যটাও কিছুটা থাকে। তো এর মানে কি শুধু এই 3টা গ্রহের বৈশিষ্ট্য থাকবে না, আপনার মঙ্গল কোন গ্রহে আছে সেই, মঙ্গল কোন ঘরে আছে সেই বৈশিষ্ট্যটাও কিন্তু আপনাকে আপনার মধ্যে চলে আসবে। মানুষ হচ্ছে শুধু আমার আমার কত নাম্বার রাশি বা আমার কোন রাশি, আমি শুধু সেটা বৈশিষ্ট্য আমি জানতে চাই, ঠিক আছে। ফলে আমি একটা জেনারেলাইজড প্রেডিকশন নিয়ে আমি দেখি যে কিছু মেলে কিছু মেলে না, কিছু গড়পড়তা কথা। কিন্তু ওইভাবে প্রেডিকশন হবে না আপনার। শুধু আপনার স্যাজিটেরিয়াস রাশি বলে যে আপনি শুধু স্যাজিটেরিয়াসদের বৈশিষ্ট্যই সব আপনার সঙ্গে মিলে যাবে বা এইভাবে, ওইটা না। আপনার রাশিতে, আপনার ঘরে, বার্থ চার্টে মঙ্গল কোথায় আছে সেই অনুযায়ী আপনার ভিতরে স্বতন্ত্রতা চলে আসবে, বুধ কোথায় আছে, শুক্র কোথায় আছে, এই অনুযায়ী প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের থেকে আলাদা হয়ে যায়। তো কাজেই আপনি যখন ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে আপনার বার্থ চার্ট দেখাবে, তখন সে আপনাকে পুঙ্খানুপুঙ্খ রূপে আপনার বৈশিষ্ট্য একদম বলে দিতে পারবে, ঠিক আছে। আর যদি আপনি জেনারেলাইজড প্রেডিকশন শুনতে পারেন, শুনলে আপনি জাস্ট একটা ধারণা পাবেন, কিন্তু ওই ধারণা দিয়ে পুরোপুরি মিলবে না। আচ্ছা, এখানে আরো বিষয় আছে, আমি ভুলে গেছিলাম। দশা আছে, দশা, দশা এবং ট্রানজিট, এই দুইটা মহাদশা
অন্তর্দশা, প্রাণদশা, সূক্ষ্ম দশা, ট্রানজিট, এই জিনিসগুলোও কাউন্ট করে। তো দেখা যাচ্ছে আমার এখন রাহুর মহাদশা চলতেছে। তো যখন যার উপরে যেই মহাদশা চলে এবং ওই মহাদশার আন্ডারে আবার কোন গ্রহের অন্তর্দশা, তার আন্ডারে আবার কোন গ্রহের প্রাণ দশা চলতেছে, তার আন্ডারে আবার কোন গ্রহের সূক্ষ্ম দশা চলতেছে, তো এই প্রিসাইসলি হচ্ছে আপনার যখন হিসাব করে প্রেডিকশন করা হয় তখন ডেট তারিখ সহ অনেক লাইফ ইভেন্ট বের করে দেওয়া যায়। সব থেকে ইম্পর্টেন্ট যেটা লাগবে সেটা হচ্ছে আপনার জন্মের তারিখটা এবং জন্মের টাইমটা অ্যাকুরেটলি যদি আপনি বলতে পারেন, একদম মিনিট সহ, সেকেন্ড সহ বললে তো আরো ভালো। সেক্ষেত্রে একেবারে পাই টু পাই প্রেডিকশন করা সম্ভব। ঠিক আছে, মহাদশা অন্তর্দশা দিয়ে ট্রানজিট এখন কোন গ্রহের কোন ঘরের উপর দিয়ে ট্রানজিট চলতেছে, এই সবকিছু হিসাব করে জিনিসটা প্রচুর জটিল, মারাত্মক জটিল। এখানে ওই যে 27টা নক্ষত্রের হিসাব করতে গেলেই তো মাথাটা পুরো পাকায় যায়। তো সবকিছু মিলাই আর কি প্রচুর কঠিন আর কি অ্যাস্ট্রোলজি। যারা হচ্ছে অ্যাস্ট্রোলজি নিয়ে গবেষণা করে জানে তাদের প্রায় 30 বছরের মতো হচ্ছে লাগে আর কি পুরো পড়াশোনা শেষ করে ভালো অ্যাস্ট্রোলজারে পরিণত হইতে। তো এত সহজ না। কাজেই হচ্ছে মানুষ করে কি যে সহজে ইনকাম করার জন্য ওই কিছু ভুংভাং প্রেডিকশন দিয়ে আর কি মানুষের ভুংভাং বুঝাই দিয়ে এরপরে দেখা যাচ্ছে কয়টা টাকা পয়সা ইনকাম করতে পারলে ভালো, এদের কারণে হচ্ছে অ্যাস্ট্রোলজির বদনামটা হয়। কিন্তু ভালো অ্যাস্ট্রোলজার খুব কম আছে, ভালো অ্যাস্ট্রোলজার খুবই, কারণ অ্যাস্ট্রোলজি তো খুব কঠিন একটা সায়েন্স, খুব কঠিন সায়েন্স, মানে ওই সায়েন্স না, সায়েন্স মানে আমি জ্ঞান বুঝাইছি, খুবই কঠিন প্রেডিকশন করা বা এগুলো সব হিসাব কিতাব করে বলা। কাজেই এত কঠিন কাজ সবাই তো পারবে না, সবাই তো শিখতেও পারবে না। সবাই শিখতে পারলেই যে সবার মেধা সমান, সবাই যে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবে তারও কোনো গ্যারান্টি নাই। এই জন্য হচ্ছে অ্যাস্ট্রোলজার ভালো বা জানো অ্যাস্ট্রোলজার খুঁজে পাওয়া